ঝিল যে সাক্ষ্যকে ভালোবাসে এটা ঝিলের মুখ থেকে স্বীকার করানোর জন্য সাক্ষ্য ঝিলের বন্ধুদের সাথে মিথ্যা মারার নাটক করে। আর যখন মধু এসে সাক্ষ্যর মাথায় বাড়ি মারে এবং সাক্ষ্য সেখানে বেহুশ হয়ে পড়ে যাওয়ার নাটক করে, তখনই ঝিল এসে তার নিজের মুখে সমস্ত কিছু স্বীকার করে নেয় এবং বলে দেয় যে সে তাকে ভালোবাসে, তাকে ছাড়া সে বাঁচতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন। সাক্ষ্য ঝিলের সাথে দেখা করার পর সে চলে যায় তার চেম্বারে সে তখন বসে থাকে। ঠিক তখনই দেখা যায় যে ঝিলের বন্ধুরা মধু, রিঙ্কু ও অন্যরা হাঁপাতে হাঁপাতে সেখানে চলে আসে। এসেই মধু রেগে বলে, ডাক্তারবাবু, আপনার কি লজ্জা নেই? আপনি তো নতুন করে চৈতি ম্যামকে বিয়ে করছেন, সব তো ঠিকঠাক, তাহলে কেন বারবার ঝিলের সামনে গিয়ে ওকে কষ্ট দিচ্ছেন? ও তো এমনিতেই ভালো নেই। এ কথা শুনে সাক্ষ্য অবাক হয়ে যায়। সাক্ষ্য বলে, আমি কোথায় কষ্ট দিলাম? আমি তো ওর শুধু খোঁজ নিতে গিয়েছিলাম। চৈতির কাছ থেকে শুনলাম ও নাকি তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, তাই আমি চিন্তিত হয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আর তাছাড়া ও তো আমাকে চায় না, ও তো ওর বয়ফ্রেন্ডের জন্যই আমার কাছ থেকে জোর করে ডিভোর্সটা নিয়ে নিল। আমি তো শুধু ওর সুখটাই চেয়েছিলাম। এই কথাটা শুনেই ঝিলের বন্ধুরা একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। তারা যেন একথা শুনে আকাশ থেকে ভেঙে পড়ে। তখনই রিঙ্কু বলে ওঠে, আপনি কি বলছেন ডাক্তারবাবু? ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই, ও আপনাকে মিথ্যা কথা বলেছে, আর ও তো ডিভোর্স দিতে চায়নি। মধু বলে, বরং আমরা তো জানি আপনিই চৈতি ম্যামের হাত দিয়ে ঝিলকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলেন। ঝিল ভেবেছে আপনি ওকে মুক্তি দিতে চান, তাই তো ও সইটা করেছে। একথা শুনে সাক্ষ্য চমকে যায়। সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। সে বলে, কি বললে তোমরা? আমি পেপার পাঠিয়েছি? এটা অসম্ভব। আমি তো তখন জানতামই না। চৈতি আমাকে বলেছিল ঝিল নাকি ডিভোর্সটা দিয়েছে। তখন সবাই বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে আছে চৈতির সাজানো ষড়যন্ত্র। তখন মধু বলে, ডাক্তারবাবু, ঝিল আপনাকে মনে মনে ভীষণ ভালোবাসে। ও মুখে স্বীকার না করলেও ওর কান্না আর কষ্ট দেখে আমরা সেটা ঠিকই বুঝতে পেরেছি। ও শুধু আপনার ভালোর জন্যই সরে এসেছে। সাক্ষ্য এই কথা শুনে তার চোখে জল চলে আসে। সে বলে, কি বলছো তোমরা? ঝিল আমাকে ভালোবাসে? কিন্তু আমিও যে ওকে পাগলের মতো ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। তখন সাক্ষ্য চোখের জল মুছে বলে, কিন্তু ঝিল তো কিছুতেই স্বীকার করবে না। আমাদের কিছু একটা করতে হবে যাতে ও নিজের মুখেই সবটা বলে। তখন ঝিলের বন্ধুরা আর সাক্ষ্য মিলে একটা প্ল্যান করে। মধু বলে, ডাক্তারবাবু, আপনাকে আমাদের সঙ্গে বস্তিতে যেতে হবে। আমরা আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করব, এমনকি মারধরের নাটকও করব। ঝিল আপনাকে আঘাত পেতে দেখলে নিশ্চয়ই চুপ করে থাকতে পারবে না। প্ল্যান মতো বিকালে সাক্ষ্য ঝিলদের বাড়ির সামনে যায়। তাকে দেখেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঝিলের বন্ধুরা তাকে ঘিরে ধরে। মধু তখন পাশ থেকে চিৎকার করে বলে, আপনি আবারও এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। বড় লোকদের এখানে কোনো জায়গা নেই। তখন সাক্ষ্য বলে, আমি তো ঝিলের সঙ্গে একটু কথা বলতে চাই। তখনই রিঙ্কু সাক্ষ্যকে গিয়ে ধাক্কা দেয় এবং বলে, কোনো কথা হবে না। আপনি ঝিলকে অনেক কষ্ট দিয়েছেন, আজ আমরা আপনাকে ছাড়বো না। ঝিল এ কথা শুনেই ঘর থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে বলে, কি হচ্ছে এসব? তোরা ডাক্তারবাবুর সঙ্গে এমন ব্যবহার করছিস কেন? তখন বন্ধুরা ঝিলের কথা না শুনে তারা সাক্ষ্যকে অপমান করতে থাকে এবং মারার ভঙ্গি করে। হঠাৎই মধু একটা হাতে লাঠি নিয়ে মিথ্যা মিথ্যা সাক্ষ্যর মাথায় মারার নাটক করে এবং সঙ্গে সঙ্গে সাক্ষ্য আহ বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে এবং বেহুশ হয়ে যাওয়ার ভান করে। এটা দেখে তো ঝিলের পায়ের তলার মাটি সরে যায়। সে চিৎকার করে বলে ওঠে, সাক্ষ্য! ঝিল দৌড়ে গিয়ে সাক্ষ্যর মাথাটা নিজের কোলে তুলে নেয়। সে পাগলের মতো কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, তোরা এটা কি করলি? তোরা ওকে মারলি কেন? তোরা জানিস না ও আমার সব? ঝিল সাক্ষ্যর গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, সাক্ষ্য, চোখ খোলো, চোখ খোলো তুমি। তোমার কিছু হতে পারে না। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আমি যে তোমাকে ভালোবাসি সাক্ষ্য, আমি তোমাকে খুব ভালোবাসি। ঝিলের এই কথা শুনে তার বন্ধুরা মুচকে হাসতে থাকে। আর সাক্ষ্য যে এতক্ষণ নাটক করছিল, ঝিলের মুখে ভালোবাসার কথা শুনে সে মনে মনে ভীষণই শান্ত পায়। সে বুঝতে পারে তাদের ভালোবাসাটা ছিল সত্যি, শুধু মাঝখানে চৈতির ষড়যন্ত্রের জন্য তাদের মতো এত ঝামেলা তৈরি হয়ে গেছে। আর এদিকে তখন সাক্ষ্যদের বাড়িতে চৈতি আর তার বাবা মাকে নিয়ে চলে আসে। আর তখন সাক্ষ্যদের বাড়ির সবাই খুশি হয়ে যায়। আর সাক্ষ্যর দাদা বলে, আসুন, আপনাদের অপেক্ষায় ছিলাম। আপনাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি। তখনই সাক্ষ্যর বাবা বলে যে, হ্যাঁ, আসতেই তো হতো। মেয়ে যেখানে বিয়ে করবে সেখানে না এসে আর থাকতে পারি? যেখানে মেয়ে খুশি হবে সেখানে তো আমাদেরকে আসতেই হবে। তখনই দেখা যায় সাক্ষ্যর কাকামুনি বলে যে, দেখুন, সব কিছু এবার ঠিক হয়ে যাবে। আমরা চাই খুব তাড়াতাড়ি চৈতি আর সাক্ষ্যর বিয়েটা হয়ে যাক, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ চৈতির মতো ভদ্র মেয়ে আর হয় না। চৈতি অনেক ভদ্র আর অনেক লক্ষ্মীমন্ত মেয়ে।
ওর মতো একটি বউ আমাদের বাড়ির দরকার। এই জন্যই তো স্বাক্ষর বউ হিসেবে চৈতিকেই আমরা পছন্দ করেছি। তখনই স্বাক্ষর মা বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা চৈতিকে খুব ভালোবাসি, চৈতিকে খুব পছন্দ করি। এই জন্যই চৈতিকে এই বাড়ির বউ করতে চায়, আর চৈতিও আমার ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছে। তখনই চৈতির মা বলে, হ্যাঁ, রাজি হবে না? আর আপনার ছেলের ডিভোর্সের কি খবর? ডিভোর্স কি হয়েছে? ওই রকম মেয়ে কি ডিভোর্স দিয়েছে? বস্তির মেয়ে বলে কথা, ওই সব মেয়েদের তো বিশ্বাস নেই, ওরা তো আবার এসে ঝামেলা করতে পারে। তো কথাটা শুনে চৈতি বলে, না মা, এরকম কিছুই হবে না। তখন দেখা যায় চৈতির বাবা বলে, অনেক হয়েছে, এত কথা বলছো কেন এখানে এসে? এইসব কথা থাক না, এসব কথা উঠিয়ে কী দরকার? যেখানে মেয়ে রাজি হয়েছে বিয়ের জন্য, সেখানে এসব কথা না তুললেই কি নয়? তখনই স্বাক্ষর দাদু বলে, হ্যাঁ, এখন এইসব কথা বলার কোনো মানেই নেই। তখন দেখা যায় স্বাক্ষর বাবা বলে, দেখুন, আমি একটা কথা না বললে পারছি না। ওই বস্তির মেয়ে করে বলে কথাগুলো বলবেন না। ওর মতো ভদ্র মেয়ে হয় না। ও বস্তিতে বড় হতে পারে, আর ওই যেখানেই বড় হোক না কেন, ওই মেয়েটাকে নিয়ে এত কথার বলারই বা কী আছে? তখনই স্বাক্ষর মা বলে, তুমি এরকম করে কথা বলছো কেন ওনাদের সঙ্গে? ওনারা তো খারাপ কিছু বলেনি। তখনই চৈতি বলে, আসলে মা বাবা বুঝতে পারেনি তো যে আঙ্কেলের কতটা পছন্দের ছিল ঝিল, এই জন্য আঙ্কেল ঝিলের হয়ে কথা বলছে। কিন্তু চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে আঙ্কেল। তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে, হ্যাঁ, সব তো ঠিক হতেই হবে, কারণ এখানে ঠিক হবে বলেই তো আমরা তোমাকে এই বাড়ির বউ হিসেবে নিয়ে আসা হয়েছে। আর কেউ তো আর বাধ্য করেনি যে ঝিলকে ডিভোর্স করতে। ঝিল ভালো মেয়ে বলেই তো ডিভোর্স করে চলে গেছে, সাক্ষ্যকে মুক্তি দিয়ে গেছে। যদি ঝিল অন্যরকম হতো, তাহলে ও এই কাজটা করতো না। ও এই বাড়িতে একেবারে যেহেতু বই হয়ে এসেছিল, ও এই বাড়ির থেকে বেরোতো না। কিন্তু ওর মনটা অনেক ভালো বলেই ও ও সাক্ষ্যকে কিছু না বলেই ডিভোর্সটা দিয়ে চলে গেছে। তারপরে ওকে নিয়ে এত কথা উঠছে কেন সেটা তো বুঝতে পারছি না। আপনাদেরকে একটা কথা বলছি, কখনো আর ওই মেয়েটাকে নিয়ে কোনো কথা বলবেন না। যে এখানে নেই, তাকে নিয়ে এত কথা বলার কী বা দরকার আছে? ও যেখানে আছে ভালো আছে, আর ওকে তো আপনারা চেনেন না, এই জন্য ওর বিষয়ে কথা বলার অধিকারও আপনারও নেই। তখনই চৈতির মা বলে, এভাবে কথা বলছেন কেন দাদা? আমরা তো খারাপ কিছু বলিনি। তখনই চৈতি বলে, মা চুপ করো না, উনি ঝিলকে পছন্দ করে বলেই তো এরকম বলছেন। তুমি এরকম কথা ওনার সঙ্গে বলো না। তখনই স্বাক্ষর বাবা মুচকি হেসে বলে, বাহ, চৈতি দেখছি আমার হয়ে কথা বলছে। তখনই ঠাম্মা বলে, হ্যাঁ রে খোকা, চৈতি অনেক ভালো মেয়ে, এই জন্যই তো স্বাক্ষর জন্য চৈতিকে পছন্দ করেছি। তুই এমন করছিস কেন? তোকে কি চৈতি পছন্দ নয়? তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে, সেটা বলছি না মা, ছেলে পছন্দ করেছে, ছেলে পছন্দ হয়েছে, ওরা বিয়ে করবে, ওরা সংসার করবে, এতে আমার পছন্দ হোক বা না হোক এর কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। যেখানে ছেলে খুশি থাকবে সেখানে আমিও খুশি থাকবো, এখানে তো আমার কোনো কথা বলার অধিকারই নেই। তখনই দেখা যায় চৈতি কথাগুলো শুনে একটু হেসে মনে মনে বলে, আগে একবার বউ হয়ে আসি বাড়িতে, তারপর আমি এক এক করে সবাইকে বোঝাবো। আমাকে অপমান করার শাস্তি আমি তখন বুঝবো। কিন্তু এখন আমাকে সব কিছু মুখ বুঝে মানতে হবে, কারণ এখন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে সাক্ষ্যকে আমি বিয়ে করতে পারবো না। আমি সাক্ষ্যকে বিয়ে করার জন্য সব কিছু হজম করে নিচ্ছি, কিন্তু বেশি দিন এটা চলতে দেব না। এরপরে দেখা যায় যে ওখানে সাক্ষ্য চলে আসে, আর সাক্ষ্য সবাইকে বলে, আমার আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। তখনই সাক্ষ্যর মা বলে, কেন, নমস্কার বলা যাচ্ছে না নাকি? তখনই সাক্ষ্য চৈতির বাবাকে নমস্কার দিয়ে ওখানে বসতে গেলেই তখনই চৈতির মা বলে যে এখনকার যুগের ছেলেমেয়েরা প্রণাম করা ভুলেই গেছে। আচ্ছা, দরকার নেই, প্রণাম করতে হবে না। তখনই সাক্ষ্য বলে, আমি প্রণামই করতে যাব কেন? আপনাদের সঙ্গে তো আজকেই সবেমাত্র দেখা হলো, যে এখনই আপনাদেরকে প্রণাম করতে হবে কেন? আমি এই প্রণাম বিশ্বাস করি না। মন থেকে যাকে সম্মান করা যায় সে তাকেই সম্মানিত করে, এই জন্য আমি প্রণাম করতে পারবো না। তখনই চৈতির বাবা বলে, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, তোমাকে অনেক ভালো লাগলো। তোমার কথাবার্তা, তোমাকে যতটা শুনেছিলাম তার থেকেও তুমি ততটা বেশি সুন্দর, আর তোমার মনটাও তত সুন্দর। তখনই চৈতি বলে, হ্যাঁ বাবা, তোমাকে বলেছিলাম না সাক্ষ্য অনেক ভদ্র। তখনই দেখা যায় চৈতির বাবা বলে, আচ্ছা বাবা, তাহলে বসো, আমরা বসে কথা বলি, এখানে তো সবাই বসে আছে। তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বসেই কথা বলছি। তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে, আচ্ছা, এখন তাহলে কি কথা নিয়ে এগোতে চাই সেটা কি আমি শুনতে চাচ্ছি? এখন তোমরা কি বলতে চাচ্ছ বলো। এরপরেই দেখা যায় যে স্বাক্ষর মা বলে, কেন তুমি বুঝতে পারছো না কি বলার জন্য এখানে সবাইকে ডেকে আনা হয়েছে? চৈতি আর স্বাক্ষর বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে হবে, এই জন্য ওদেরকে আশীর্বাদের তো ব্যবস্থা করতে হবে। তখনই স্বাক্ষর দাদু বলে, হ্যাঁ ঠিক বলেছো বড় বৌমা, বড় খোকা,
এটা তাড়াতাড়ি করতে হবে, কারণ আমরা তো অনেক দিন থেকেই স্বাক্ষর আর চৈতির বিয়েটা নিয়ে ভাবছিলাম। আর যেহেতু ওই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আলাদা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়াই ভালো হবে না? না হলে মেয়েটা আবার কখন এসে সবার ওপরে ঝামেলা করবে তার তো কোনো ঠিকই নেই। এই জন্য বিয়েটা হয়ে যাওয়াই ভালো তাড়াতাড়ি। তখনই দেখা যায় স্বাক্ষর কাকিমণি বলে ওঠে, হ্যাঁ বাবা, আপনিও ঠিক বলেছেন, এরকমটাই করতে হবে। কারণ ওই ঝিলকে তো আর বিশ্বাস করা যায় না। ঝিল যে কোনো সময় হামলা করতে পারে আমাদের বাড়ির ওপরেই। আবার যদি স্বাক্ষর সঙ্গে কিছু একটা করে বসে, তখন কী হবে? তখনই দেখা যায় স্বাক্ষর কাকিমণি বলে, ঠিক আছে, ঠিক বলেছো, তাহলে এটাই করতে হবে। আমাদের তাড়াতাড়ি চৈতি আর স্বাক্ষর বিয়েটা পাকা করতে হবে, কারণ এখন এত কথা বলার তো কোনো